স্বাগত ডিবিসি সংবাদে। এবারে জানাবো খবরে বিস্তারিত। সাথে রয়েছে সুরভি আলম তরণী। আওয়ামী লীগকে সুযোগ দিতেই নির্বাচন বিলম্ব ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করে দেশ বিরোধী যে কোনো চক্রান্ত রুখতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তারুণ্যের প্রতীকী তারুণ্য সমাবেশ। আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার ও দ্রুত নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই জমায়েত। এতে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন বিলম্ব করতে ষড়যন্ত্র হচ্ছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে, স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হবে। এই ধরনের যুক্তি দিয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য তারা একটি ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য, আবার নির্বাচন না হওয়ার জন্য সেই পতিত ফেসিবাদী সেই শক্তি, সেই স্বৈরাচারী ফেসিবাদী শক্তি দানবীয় সরকারকে আবার সুযোগ করে দেওয়ার জন্য যে আমাদের একটি পায়তারা করা হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, জনগণের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল অবস্থান নিলে সে দল বিলুপ্তি হয়। আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। যে মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। দেশের রাজনীতিতে দুর্যোগের ভাব আছে বলেও সতর্ক করেন বিএনপির এই নেতা। আকাশে একটু দুর্যোগের ভাব আছে, বাংলাদেশের রাজনীতিতেও দুর্যোগের ভাব আছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী সবসময় মব কালচারের ঘোর বিরোধী। এর সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি নির্বাচনের জন্য উপযুক্ত নয়। নির্বাচনের জন্য অবশ্যই সংস্কার জরুরি। সংস্কারের পরই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মব আমরা চাই না, আমরা মবের ঘোর বিরোধী। কোনো মব নাই, এবং দেখবেন যে এই সমস্ত মবে জামাতে ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নাই। নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। বেসিক বিষয়ে, মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। এদিকে 17 বছর পর রংপুরে হচ্ছে জামায়াতের বিভাগীয় জনসভা। রংপুর জেলা স্কুল মাঠের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকেই দলে দলে নেতাকর্মীরা আসেন সভাস্থলে। অভ্যুত্থান পরবর্তী সময়ে এভাবে সমাবেশে আসতে পেরে খুশি তারা। আয়োজকদের ধারণা, লক্ষাধিক লোকের সমাগম হতে পারে এই সমাবেশে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার, তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন, সাংবিধানিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির মতো গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখেই এই জনসভা হচ্ছে। আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ভাইয়ের দীর্ঘ কারাবাসের পর রংপুরে এই বিশাল সমাবেশে তিনি আজকে উপস্থিত হবেন। জামাতে আমির সহ আজকের এই সমাবেশ রংপুরে সফল সমাবেশ হিসেবে গড়ে উঠবে। আজকের পরিবেশ দেখে খুবই ভালো লাগতেছে যে 2017 বছর জালিম ফ্যাসিস্টের নির্যাতন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদেরকে একটা প্রফুল্লমন একটা সমাবেশ করার সুযোগ দিয়েছে। সাংবিধানিক ভিত্তিসহ এ মাসেই জুলাই ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই দাবি দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের। জুলাই পদযাত্রা কর্মসূচির চতুর্থ দিনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে কর্মসূচি করছে দলটি। চাঁদাবাজ কিংবা বিতর্কিত কারো এনসিপিতে ঠাঁই হবে না জানিয়ে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। পঞ্চগড় থেকে শুরু হয় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনের কর্মসূচি। উদ্বোধন করা হয় আটোয়ারী উপজেলা এনসিপি কার্যালয়। এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে দলের আহ্বায়ক বলেন, নতুন বাংলাদেশ হবে ইনসাফ ও সম্প্রীতির ভিত্তিতে। আওয়ামী লীগ বারবার বলছে তারা অসাম্প্রদায়িক দল, কিন্তু তারা কখনো সনাতন ধর্মের মানুষের সাথে ইনসাফ করে না। ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে আমরা একসাথে এই বাংলাদেশি হিসেবে, নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা পাবো।
এরপর ঠাকুরগাঁয়ে যায় এনসিপির পদযাত্রা। পিছিয়ে পড়া জনপদটির রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা জানান নাহিদ ইসলাম। সীমান্তে নির্বিচারে হত্যা, নির্যাতন ও পুশিন বন্ধ করারও দাবি তার। ঠাকুরগাঁও এলাকায় উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় সীমান্ত হত্যা একটি বড় সমস্যা। এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। যোগ্য প্রতিনিধি বাছাইয়ে ভোট বিক্রি বন্ধের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি 200 টাকা 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্যতা কোনোদিনও আসবে না। আপনার ভোটটাকে বিক্রি করবেন আর আপনাকে 5 বছর ধরে নির্যাতন করবে। নেতা নির্বাচনের সময় যোগ্যতাকে আপনারা প্রাধান্য দিবেন। ঠাকুরগাঁয়ে দলের আরেক নেতা সার্জিস আলম বলেন, বিতর্কিত কাউকে ঠাঁই দেওয়া হবে না এনসিপিতে। বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি করবেন, থানায় গিয়ে টাকার বাণিজ্য করবেন, এইরকম চাঁদাবাজ ছেঁচড়াদের আমাদের পার্টিতে কোনো জায়গা নাই। মানুষের ভালো, এলাকাটার ভালো, এই ভালো মানুষগুলো আমাদের পার্টিতে আসতে পারেন, তাদের জন্য দরজা সবসময় উন্মুক্ত। শনিবার এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি নওগাঁ, জয়পুরহাট ও বগুড়ায়। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর তহবিলে অর্থ পাঠাতো মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া 36 জন বাংলাদেশি। শুক্রবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান। তিনি আরও জানান, গ্রেপ্তার বাংলাদেশিরা কী পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা জানতে চলছে তদন্ত। এছাড়া কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন তারা। গত 27 জুন জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়ার পুলিশ। তারা কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। এবার তাদেরকে নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, বাংলাদেশিদের এই চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট IS এর জন্য অর্থ পাঠাতো। আরও জানান, অর্থ পাঠানোর প্রমাণও পেয়েছে মালয়েশিয়ার পুলিশের কাউন্টার টেরোরিজম ডিভিশন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান আরও জানান, গেরাকান মিলিটান্ট রেডিক্যাল বাংলাদেশ GMRB নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের অ্যাপে গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদ প্রচার করে আসছিল চক্রটি। ধারণা করা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সদস্য সংখ্যা 100 থেকে 150 জন। তবে এই গ্রুপটির সদস্য ফি এবং চাঁদা থেকে ঠিক কত পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি IS এর আঞ্চলিক ও আন্তর্জাতিক সেলগুলোর সঙ্গে এই চক্রের সংযোগের বিষয়টি নিয়েও তদন্ত চলছে বলে জানানো হয়। মালয়েশিয়ার পুলিশ প্রধান আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে 5 জনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। 15 জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, আর 16 জন এখনও মালয়েশিয়ার পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন দলটির নেতারা। দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। ওই ঘটনার সাথে দল হিসেবে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত টিম করা হয়েছে। ওই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দেয়া পোস্টকে উদ্দেশ্যমূলক বলছেন নেতারা। দুপুরে রাতে পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত 2 জনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পরদিন মামলা দায়ের হয়। পরে ভোরে 4 জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে যদি বিএনপির কোনো কর্মী উপস্থিত থাকে, তার নিজস্ব ক্যাপাসিটিতে গিয়েছে। বিএনপি যারা করে তারা তো ব্যবসাও অনেকে করে। তারা ব্যবসায়ী হিসেবে তাদের যে কর্মকাণ্ড, সেটা তো দলীয়ভাবে এটাকে চিহ্নিত করা যাবে না বা এটাকে দলীয় বিবেচনায় আনা যাবে না। তারা যদি যেয়ে থাকে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে। এ যেন 5 তারকা হোটেল, কেবল সাজসজ্জাতেই খরচ 17 কোটি টাকা, আর সুইমিং পুলে 6 কোটি টাকা। সরকারি কর্মকর্তাদের থাকার জন্য ঢাকা জেলা সার্কিট হাউসে 2টি ভবন নির্মাণে সব মিলিয়ে খরচ 334 কোটি টাকা। আওয়ামী লীগ আমলের বিলাসী অনেক প্রকল্প অন্তর্বর্তী সরকার বাতিল করলেও সার্কিট হাউসের ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম।
বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে বিলাসী প্রকল্প বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই। রাজধানীর বেইলি রোডে ৭১ নম্বর ঠিকানায় অবস্থিত ঢাকা জেলা সার্কিট হাউস। সরকারি কর্মকর্তারা দাপ্তরিক কাজে রাজধানী এলে ওঠেন এখানেই। তবে ভবনটি বেশ পুরনো হয় তা সংস্কারের উদ্যোগ নেয় বিগত সরকার। ২০২৪ সালের ৯ জুন একনেক সভায় ৩৩৪ কোটি টাকারও বেশি ব্যয়ে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবনের জন্য প্রকল্পের অনুমোদন দেয়া হয়। তবে প্রকল্পটি বেশ বিলাসী হয়, সে সময় নানান আলোচনার জন্ম দেয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিলাসী ও অপ্রয়োজনীয় বহু প্রকল্প বাতিল করে দেয়। তবে অজানা কারণে সার্কিট হাউস ভবন নির্মাণের প্রকল্পটি বাতিল করা হয়নি। প্রকল্পটির বেশ কিছু নথি এসেছে ডিবিসি নিউজের হাতে। এতে দেখা যায় ৫ তারকা হোটেলের মতো সাজানো হচ্ছে পুরো ভবন। সুইমিং পুল নির্মাণেই ব্যয় ধরা হয়েছে ৬ কোটির বেশি। গার্ডরুম তৈরিতে খরচ প্রায় ১.৫ কোটি টাকা। সার্কিট হাউসের সাজসজ্জায় আধুনিক সব সরঞ্জাম আনা হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান থেকে। শুধু এতে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি টাকা। বেসমেন্ট সহ দুটি ভবনের একটি হবে ১৩ তলা ও অন্যটি ৮ তলা। আর শুধু ভবন দুটি নির্মাণেই খরচ ধরা হয়েছে ২৩৯ কোটি টাকার বেশি। পাশ হওয়ার প্রায় ১ বছর পর চলতি বছরের ৪ মে বিলাসী প্রকল্পটির দরপত্র আহ্বান করা হয়। জানা গেছে ১২ জুন টেন্ডার উন্মুক্ত করার পর এই কাজটির জন্য মনোনীত হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তবে এখন পর্যন্ত দেয়া হয়নি কার্যাদেশ। প্রশ্ন উঠেছে, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কেন বাস্তবায়ন করা হচ্ছে এই বিলাসী প্রকল্প? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা ডিভিশন ১-এ গেলে ক্যামেরা বাইরে রেখে রুমের ভেতর প্রবেশ করতে বলেন নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। পরে তথ্যের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তারের কাছে গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর মেলেনি সাক্ষাৎ। দফায় দফায় চেষ্টা করা হলেও ধরেননি ফোন। বিশেষজ্ঞরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তাই এই মুহূর্তে এ ধরনের বিলাসী প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন নেই বলে মনে করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক। আমরা এখন যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির ভিতরে যে প্রকল্পগুলো অর্থায়ন করছি, এটা সম্পূর্ণভাবে আমরা ঋণ করে করছি। ঋণ করার সক্ষমতাও সরকারের এখন নাই। নতুন ঋণ করবার উৎসও সেভাবে অর্থে নাই এবং ব্যাংক থেকে ঋণ করার ক্ষেত্রেও সরকারকে অনেক সাবধানী হতে হবে। গত সরকারের আমলে এই ধরনের অর্থনৈতিক শৃঙ্খলার ব্যাপারে একটা খুবই হেলাফেলা করা হয়েছে এবং যে কারণে আমাদের ঋণ পরিস্থিতি কিন্তু এখন দিন দিন খারাপ হচ্ছে এবং আমার সরকারের আর্থিক সক্ষমতা নাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতি পুনর্গঠনের এমন সময়ে জনগণের টাকায় বিলাসবহুল কোনো প্রকল্পই বাস্তবায়নের প্রয়োজন আছে কিনা তা সরকারকে বিবেচনা করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ইলিশের দাম আকাশ ছোঁয়া, চড়া অন্যান্য মাছের দরও, তবে স্বস্তি মুরগি ও ডিমে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কয়েকটি সবজির দাম। স্থিতিশীল আছে পেঁয়াজ, আদা ও রসুনের বাজার। গেল সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। মাছের বাজার চড়া। গেল সপ্তাহেও ১ কেজি থেকে ১২০০ গ্রামের ইলিশের দাম ছিল ২৬০০ টাকা কেজি। এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৩০০০ টাকা। আর ৪০০ গ্রামের ইলিশের দাম ১৫০০ টাকা কেজি। ১১০০, ১২০০, ৩২০০ টাকা, ৩০০০ টাকা। গত সপ্তাহে আজকে প্রতি কেজিতে ৩০০-৪০০ টাকা বেশি। বাজারে পাবদা ৪০০ থেকে ৫০০, চাষের কই ২৫০, শিং ৪৫০ থেকে ৫৫০ আর পাঙাশ আকারভেদে ২০০ থেকে ২৮০ টাকা কেজি। মাছের দাম নিয়ে আছে ক্রেতার অসন্তুষ্টি। চিংড়ি মাছ ৮০০ টাকা কেজি, রুই মাছ ৩৬০ টাকা কেজি। ২০০ টাকা কম হলে ভালো হতো, ৫০০ করে নিল, আরও ২০০ কম হলে তো একটু ভালোই হয় সবার জন্য। পাবদা কিনলাম, রুই মাছ কিনলাম, তো সাইজ ভেদে একটু দামের কম বেশি আছে। মাছের দাম চড়া হলেও স্বস্তি আছে ব্রয়লার মুরগির দরে। বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি। আর সোনালী মুরগি ৩০০ থেকে ৩২০। ডিমের ডজন ১২০ টাকা। বাজারে পটল, ঢেঁড়স বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই।
কিছুটা বেড়ে করলা ও বেগুন বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি। সরবরাহ সংকটে দাম বেড়েছে কাঁচামরিচের, আর কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। ৬০ টাকা, করলা ১০০ টাকা। তরকারি মোটামুটি ভালো, রিজনেবল কেনার মতন। ধন্যবাদের দাম বেশি, ধন্যবাদের ৪০০ টাকা কেজি, ৩০০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ আর খাসির মাংস ১২০০ টাকা কেজি। এছাড়া প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দরেই। খুচরা বাজারে মোড়কজাত চিনি ১১৫, মসুর ডাল ১০৫ থেকে ১৩০ আর বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা লিটার। বিক্রেতারা বলছেন, আমদানি করা আটা, ডাল, তেলসহ অন্য সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দরেই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় যশোরে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ ৩ জনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, তবে তারা সবাই এখন শঙ্কামুক্ত। যশোরের ঝিকরগাছা উপজেলার মোটবাড়ি গ্রামের এক বাড়িতে কাজ করতেন জসিম। দীর্ঘদিন ধরে পাশের গ্রামের এক নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই দিনমজুর। বৃহস্পতিবার রাতে জানালা দিয়ে এসিড ছোড়ে জসিম। এতে ওই নারী, তার ছোট ভাই ও মা দগ্ধ হন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, তবে তারা সবাই এখন শঙ্কামুক্ত। ওই ছেলেটা স্যার আমার বিয়ের প্রস্তাব দিচ্ছিল। ছেলেটার অলরেডি ৪ থেকে ৫টা বউ আছে। মেনে না নেওয়ার কারণে এই হুমকি, ক্ষতি করবে, আমার পরিবারের লোকজনের শেষ করে দেবে, যেহেতু আমার পরিবার মেনে নেয়নি। তবে সে মেয়ে আমার কাছে দেবো না, মেয়ে যখন আমার কাছে না দেবো, তোমার ওই মেয়ে কারো কাছে ভিত্তি দেবো না, এমন করে দেবো। দেখো ১ সপ্তাহের মধ্যে তোমার ব্যবস্থা নিস। প্রাইমারিলি দেখে মনে হয় যে অত বার্নটা সিরিয়াস না বা ডিপ না, কিন্তু পরবর্তীতে এইটা ক্ষতর সম্ভাবনা অনেক থাকে। আপাতত সেটা কাটিয়ে উঠছে বা ওইটা এখন নাই, এখন মোটামুটি কিছুটা ভালো। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। চেষ্টা চলছে অভিযুক্তকে আটকের। তার সর্বোচ্চ শাস্তির দাবি এই মানবাধিকার কর্মীর। এটা জঘন্য অপরাধ এবং এর শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে আমি মনে করি। একজন মানবাধিকার কর্মী হিসেবে মৃত্যুদণ্ড চাওয়া উচিত না। তারপরেও বলি যে শাস্তি যদি না হয় এই অ্যাসিড নিক্ষেপের, তাহলে চলতেই থাকবে। তো ঘটনার সংবাদ পাওয়া মাত্রই জেলা পুলিশের 2টি টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। আমাদের অভিযান অব্যাহত আছে। এখন আমরা গ্রেপ্তার করতে পারি নাই ও আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে বলেছি থানায় মামলা দেওয়ার জন্য। থানায় ওনারা অভিযোগ দিলে মামলা রুজু হবে, পাশাপাশি আমাদের অভিযান কার্যক্রম চলবে। এ ধরনের অপরাধ আর কেউ যেন ঘটাতে না পারে, সেজন্য দ্রুত অপরাধীর শাস্তি নিশ্চিতের দাবি সুশীল সমাজের। ডিবিসি নিউজ ডেস্ক।